প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1516, 1526, 1527, 1530 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে। ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল সুলতান, আমির, খলিফা, আলী মুত্রাবে খলিফা। দাগ হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বাবর, শেরশাহ, হিমু, অমর সিং মুত্রাবে শেরশাহ। চালদিরার যুদ্ধ হয়েছিল 1514 খ্রিস্টাব্দে। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহিব। তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন অতীশ দীপঙ্কর। রামানন্দ ছিলেন ভক্তিবাদী সাধক। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় ছিলেন তুলু বংশীয়। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডরমল। দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। ভারতের সংবিধানের প্রধান রূপকার হলেন বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস পালিত হয় 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর, 25 জানুয়ারি, 26 জানুয়ারি, 26শে জানুয়ারি। শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পবনদূত রচনা করেন ড্যাশ, তবে ধুই। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম হচ্ছে হাম্পি। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। ড্যাশ গ্র্যান্ড রোড নির্মাণ করেন শেরশাহ। সিজদা ও পাইবাস প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বালবন। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। ভারতের পাল রাজারা ছিলেন ড্যাশ ধর্মের অনুরাগী, বৌদ্ধ। তন্ত্র কথার অর্থ হলো পদ্ধতি। তিনি তাকে রয়েছে নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিং, ঠিক তাহলে ঠিক লিখব। ভারতের কোনো লিখিত সংবিধান নেই, ভুল তাহলে ভুল লিখব। কলহন রাজতরঙ্গী লিখেছেন, ভুল ভুল লিখব। মধ্যযুগের একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, ঠিক তাহলে ঠিক লিখব। অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দেন শ্রীমন্ত শঙ্করানন্দ, এটা ভুল তাহলে ভুল লিখব। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে, ঠিক তাহলে ঠিক লিখব। মানসাব কথাটির অর্থ হলো পদমর্যাদা, ঠিক তাহলে ঠিক লিখব। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? কুতুবউদ্দিন আইবক। দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম কি? মনসামঙ্গল। দশম শিবগুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসকের নাম কি? কৃষ্ণদেব রায়। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। কত খ্রিস্টাব্দে আকবর চিতোর রাজ্য জয় করে? 1568 খ্রিস্টাব্দে। হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে কি বলা হতো? ক্যালিগ্রাফি। পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়? 1526 খ্রিস্টাব্দে। দিন ইলাই কে প্রবর্তন করে? আকবর। দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো? চেট্টিয়ার। রামপালের রাজধানী কোথায় অবস্থিত ছিল? রামাবতীনগর। নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কোন সম্রাটের আমলে? গুপ্ত সম্রাট। বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা নদী। আলায় দরজার কার আমলে তৈরি হয়? আলাউদ্দিন খলজির আমলে। পরে কসমের খসা মেলাও। শ্রীকৃষ্ণ বিজয় হবে মাধর বসু। তাজমহল হবে শাহজাহান। বীরবল হবে নবরত্ন সভা। আবুল ফজল হবে ঐতিহাসিক। ব্লক হবে গ্রাম নিয়ে গঠিত। 6 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। জিজিয়া কর বলতে কি বোঝো? অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন। এটি ছিল একটি মাথাপিছু কর। এর বিনিময়ে অমুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তি সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় 8ম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি ঔরঙ্গজেব সেনাপতি রাজা জয় সিং এর মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবেই সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা প্রথম বলেছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। সরকারের কাজ কি?
দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেয় তাদের নিয়ে গঠিত হয় সরকার। সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের কল্যাণ করা, অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, দেশের স্বাধীনতা বজায় রাখা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা। বারোভূঁইয়া নামে কারা পরিচিত? 1605 খ্রিস্টাব্দে থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে বারোভূঁইয়া বলা হয়। বাংলায় এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাস প্রসিদ্ধ। ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কী বোঝো? ক্যালিগ্রাফি মধ্যযুগে ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেকালে সুন্দর হাতের লেখার শিল্পের খুব চর্চা হতো। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি বা বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলে। মিনিয়েচার কি? মিনিয়েচারের শব্দটি ইংরেজি প্রতিশব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগের বাইরের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আয়তকার ও আয়তনে এই ছোট ছোট বইগুলিকে মিনিয়েচার বলা হয়। তাহলে মধ্যযুগের বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো, আয়তকার ও আয়তনে এই ছোট বইগুলিকে বলা হয় মিনিয়েচার। স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলে। স্বায়ত্তশাসন শব্দের অর্থ হলো বা নিজের আওতা বা অধীন। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, পৌর ও গ্রামীণ। কাবুলিয়ত পাট্টা কি? দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের স্বত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কাবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকে কাবুলিয়ত বলা হয়। মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? ভারতে মুঘল সম্রাটের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহী শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ বা পাতশাহ বা পাতশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ। ফার্সি পাত শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা। এখানে পাত ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নিয়েছিলেন। নেক্সট রয়েছে 7 দাগে 4 থেকে 5টি বাক্য উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তায়ু যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সাধ্য না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। নেক্সট, সরকারের কটি ভাগ এবং ভাগগুলি কোনটি কী কাজ করত? সরকারের 3টি ভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সরকারের বিভাগগুলির কাজ। ভারত সরকারের 3টি বিভাগের কাজ হলো: এক, আইন বিভাগ। আইন বিভাগের কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ হলো আইন অনুসারে দেশ পরিচালনা করা। বিচার বিভাগের কাজ হলো আইন বা সংবিধান অনুসারে দেশ চলছে কিনা, দেশের জনগণের স্বার্থরক্ষা হচ্ছে কিনা তা দেখা এবং এই নিয়ম মেনে না চললে বা নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। নেক্সট, স্থাপত্য হিসাবে আলায় দরজার বৈশিষ্ট্য। আলায় দরজা তৈরি হয় সুলতান আলাউদ্দিন খলজির আমলে। এটি ছিল ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের একটি অসাধারণ নমুনা। লাল বেতে পাথরে তৈরি দরজায় যেন সুলতান আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। স্থাপনাটি বর্গাকৃতি, এর ওপর একটি গুম্বজ রয়েছে। প্রবেশ মুখে সুন্দর খিলান দেখা যায়। এর গায়ে আল্লাহর কথা নয়, খোদাই ছিল সুলতানের প্রশংসা। আরও একবার বলছি, আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের কিন্তু খাতাতে লিখে মুখস্থ করে ফেলবে। আর যদি সময় না থাকে তাহলে তোমরা কিন্তু ফোনে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওতে থামিয়ে এখান থেকে কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা মুখস্থ করে ফেলবে। নেক্সট কোশ্চেন, শেরশাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি ঘটান?
শেরশাহ যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য পুরনো সড়কগুলি সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। এছাড়া তার আমলে লাহোর থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি হয়। নেক্সট, দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? সমস্যা: দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল প্রয়োজনীয় জলের অভাব। সমাধান: দিল্লি শহরে জলের সমস্যার সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। এক, বর্ষার জল ধরে রাখা। বর্ষার জল ধরে রেখে শহরের প্রয়োজনীয় জলের সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু দিল্লির অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। হৌজ বা পুকুর খুঁড়ে। সুলতানরা হৌজ বা পুকুর খুঁড়ে জলের সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। খাল কেটে যমুনা নদীর জল এনে। সুলতান ফিরোজ শাহ তুগলক যমুনা নদী থেকে খাল কেটে দিল্লি শহরে জল এনে সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। নেক্সট রয়েছে 8 থেকে 10টি বাক্য উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 3 সমান সমান 15। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো। দেখে নাও, উত্তর লিখবে। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনার রাজস্ব ব্যবস্থায় শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কাবুলিয়াত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়ক পথে উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তীর্ণ একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। নেক্সট, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের কী কী কাজ তা লেখো, বা পৌরসভা গ্রাম পঞ্চায়েতগুলি কী কাজ করে। দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে দেবো, কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, পাল ও সেন যুগের সমাজ ব্যবস্থা ও ধর্মের পরিচয় দাও। পয়েন্ট করবে পাল যুগের সমাজ ব্যবস্থা, তারপরে পয়েন্ট করবে সেন যুগের সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা দেখে নাও। তারপরের পয়েন্ট করবে পাল যুগের ধর্ম, তারপরের পয়েন্ট করবে সেন যুগের ধর্ম। নেক্সট, ভক্তি সাধক চৈতন্যদেব, নানক, সাধিকা মীরামঙ্গা এর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও। প্রথম পয়েন্ট করবে নানক, শ্রী চৈতন্যদেব আর মীরামঙ্গাই। তিনটেই কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটেই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। তার মধ্যে গুরু নানক আর শ্রী চৈতন্যদেব কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। দেখে নাও ভালো করে। যদি তিনটে একসঙ্গে দেয় তাহলে কিন্তু এটুকু লিখলেই হবে, আর যদি আলাদাভাবে দেয় তাহলে কিন্তু আরেকটু বড় করে তোমাদের টেক্সট বই থেকে লিখতে হবে। তোমরা কিন্তু অবশ্যই তোমার টেক্সট বই থেকে নানক আর শ্রী চৈতন্যদেব সম্পর্কে কিন্তু আরেকটু পড়ে নেবে। বা আমরা আগের যে ভিডিওটা আপলোড করেছি সেখানে কিন্তু আমরা এই প্রশ্ন দুটো বড় আকারে কিন্তু আপলোড করে দিই, তোমরা কিন্তু সেখান থেকেও চাইলে পড়ে নিতে পারো। নেক্সট, ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা আসতে পারে টিকা লেখো ভারতের সংবিধান। দেখে নাও। নেক্সট, মোগল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়েছিল? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটা। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর ইতিহাসের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আশা করা যায় প্রতি বছর নেয় এবছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার ফলো করে যাবে। তাহলে দেখবে প্রতিটি বিষয়ের মতো তোমাদের ইতিহাস পরীক্ষাও খুব ভালো হবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল পেতে কিন্তু অবশ্যই আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা আপলোড করে দেবো।